ফ্লাইং ক্লাউডসের দশম ভ্লগে সকলকে স্বাগত। আজ 12ই অক্টোবর 2024, শারদোৎসবের আজ শেষ দিন, দশমী। আগের ভিডিওটি যারা দেখেছেন তারা জানেন যে ফ্লাইং ক্লাউডস পরিবারের নতুন এক সদস্যের সংযোজন হয়েছে, ভেনুগোপাল। হ্যাঁ, সেই ভেনুগোপালের সাথে আজ সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি কলকাতার অদূরে গ্রামের বনেদি বাড়ির পুজো দেব। আমি রিজু, আমার ভাই দেবাশিস, ওর স্ত্রী দেবযানী আর আমার ভাইপো দেবনীল। এবার আমাদের গন্তব্য সম্বন্ধে কিছু বলি। বাংলার প্রাচীন ইতিহাসে এখনকার হুগলি জেলার ধনিয়াখালী অঞ্চলের দশঘরা গ্রামের একটা বিশিষ্ট স্থান আছে। প্রায় 700 বছর আগে তখনকার বারোদুয়ারি রাজপরিবারের রামনারায়ণ পাল চৌধুরীর অনুগ্রহে শ্রী জগমোহন দেব বিশ্বাস এই বসতবাড়ির পত্তন করেন। শোনা যায় এনাদের আদি বাস ছিল ওড়িশার অঙ্গুল জেলার কর্ণপুরে, আর সেখান থেকে আসার সময় এনারা সঙ্গে এনেছিলেন পারিবারিক দেবী চণ্ডীর ঘর। কালক্রমে শ্রী চৈতন্যদেবের সময় এই পরিবারের সদস্যরা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। 1729 খ্রিস্টাব্দে সদানন্দ বিশ্বাস প্রতিষ্ঠা করেন টেরাকোটা শিল্প সমৃদ্ধ 5 চূড়া বিশিষ্ট গোপীনাথ মন্দির, আর কাছাড়ির সামনের জলাশয়ের নামকরণ হয় গোপীসাগর। কিন্তু বাংলার আরও অনেক পরিবারের মতো এনারাও সেই সময় থেকে শাক্ত ও বৈষ্ণব ধর্মের উপাসনা একই সাথে চালিয়ে আসছেন। আমরা পৌঁছে গেছি 10 ঘোড়ার বিশ্বাস বাড়িতে। এবার পায়ে হেঁটে ঘুরে দেখব। সামনেই গোপীসাগর। ইতিহাসের গল্প বাকি থেকে গেল কিছুটা, বলেই নি। ডান দিকে কাছাড়ি বাড়ির পাশ দিয়ে বসতবাড়ির দিকে যেতে যেতে আজও কিন্তু এই বাড়িতে দুর্গাপুজোর সময়টুকু ছাড়া বছরের বাকি সময় চণ্ডীঘটের নিত্য পূজা হয় হুগলির গোস্বামী মালিপাড়ার গুরুকুলে। দুর্গাপুজোয় বলি হয় এখনও, আর সেই সময় গোপীনাথ মন্দিরের বিগ্রহের কানে তুলো দিয়ে শয়ান দেওয়া হয় দরজা বন্ধ করে। কলা বউয়ের স্নান ও পূজার অন্যান্য কাজের সময় তো বটেই, দশমীর সন্ধ্যায় দুর্গা প্রতিমার নিরঞ্জনও হয় এই গোপীসাগরে। এখানের দুর্গা প্রতিমা একটু অন্য ধরনের, জয় দুর্গা মূর্তি। দুর্গা প্রতিমার 4 হাত, উপরে কার্তিক গণেশ আর নিচে লক্ষ্মী সরস্বতীর অবস্থান। এই বিন্যাস বিশ্বাস পরিবারের উড়িষ্যা ঘরানার ইঙ্গিতবহ বলে মনে করা হয়। আমরা দুর্গা দালান থেকে চলে এলাম, ঠিক তার ডান দিকে গোপীনাথ জিউয়ের মন্দির। এটা বিশ্বাস পরিবারের কুলদেবতার মন্দির। আর এইখানে আছে নাট মন্দির। টেরাকোটার কাজগুলি কীভাবে এই পরিবার এখনো এই মন্দিরকে সংরক্ষণ করে রাখার ব্যাপারে এনাদের অনেক ধন্যবাদ পাওয়া উচিত। হ্যাঁ, কত প্রাচীন কাজ এখনো পর্যন্ত। দেখো সেই প্রমিনেন্ট এই মন্দিরে গোপীনাথ জিউয়ের মূর্তি কষ্টি পাথরের আর রাধারানীর মূর্তি অষ্টধাতুর। বিশ্বাস পরিবার এখন এই বাড়িতেই ওনারা সেটেলড। এবারে চলে এলাম নাট মন্দিরে। রথযাত্রা ও দোলযাত্রার সময় এখানে বেশ ধুমধাম করে উৎসব পালন করা হয় শুনলাম। বিশ্বাস পরিবারের বাড়ি, মন্দির আর পূজা দেখা হলো। এখন বেলা প্রায় 12:30। এবার আমরা যাব রায়বাড়ি। রায়বাড়ির কথা বলতে গেলে প্রথমেই আসে জমিদার বিপিন কৃষ্ণ রায়ের কথা, যিনি 19 শতকের দ্বিতীয় ভাগে জাহাজের ব্যবসায় বিশাল সম্পদশালী হয়ে উঠেছিলেন। এই এস্টেটের প্রবেশদ্বার মানে এই ইউরোপীয় শৈলীর ক্লক টাওয়ারটি ওনারই বানানো।
হ্যালো। হ্যালো, দেবনীল ব্যানার্জি আমার ভাইপো। এটা হচ্ছে রায়বাড়ি। রায়বাড়ির সামনে একটা বিরাট গাড়ি বারান্দা দেখা যাচ্ছে। সামনের পুকুর ধারে ঝোপ জঙ্গল থেকে ছাতারের কলকলানি আসছে। প্রধান কমপ্লেক্সে ঢোকার আগেই বাঁহাতে পড়বে টিনের চাল দেওয়া রাসমঞ্চ, বেশ খানিকটা খোলা দালান ঘিরে প্রাচীন স্থাপত্য। সামনের ওই ভগ্নপ্রায় ফটকের দুই পাশে দুই ইউরোপীয় দ্বাররক্ষীর প্রতিকৃতি আপনার দৃষ্টি আকর্ষণ করবে। এখন ভঙ্গুর অবস্থা হলেও এখানে কিছুক্ষণ সময় কাটালেই এই পরিবারের গৌরবময় অতীতকে অনুভব করা যায়। বাঁদিকের একটু সরু রাস্তায় এসে পড়েছে কুলদেবতা এস্টোরায়ের মন্দিরের সামনে। এখন দ্বিপ্রাহরিক সেবা চলছে, তাই মন্দিরের দরজা বন্ধ। এবারে আমরা মূল ইমারতের সামনে। এটা যে ওই লম্বা গাড়ি বারান্দাটার কথা বলছিলাম, তার ভিতর থেকে পুকুরের ঘাট। এটা সামনে একটা পুকুর, সামনে বসার জায়গা, দুদিকে সোফা লাইক কনস্ট্রাকশন। অদ্ভুত। আমরা রোদ্দুরেই ছিলাম, রোদ্দুর থেকে যখন এই গাড়ি বারান্দার তলায় এলাম বেশ ঠান্ডা একটা অনুভব হলো। পুকুরের ঠিক উল্টো দিকে বাড়ির প্রবেশদ্বার, ভিতরে প্রশস্ত উঠানের একদিকে দুর্গা দালান আর তিন দিকে দুতলা অট্টালিকা। মাথার উপর সম্ভবত কাঠের কারুকাজ করা বিশাল চাঁদবা। উঠানে দাঁড়িয়ে যতটুকু চোখে দেখা যাচ্ছে সাদা দেওয়ালে সমুদ্র নীল রঙের অপরূপ ইউরোপীয় স্টাকো কারুকার্য। ইতিহাস যেন এখানে থমকে রয়েছে বহু শতাব্দী ধরে। বাড়ির এই অংশটির রক্ষণাবেক্ষণ বেশ ভালোভাবেই করা হয়, দেখে বোঝা যাচ্ছে। সেই বাড়ি যিনি তৈরি করেছিলেন তার শিল্পরুচির পরিচয় এখনও বহন করছে এই বাড়ি। বংশধররা যারা আছেন বিরাট ধন্যবাদ প্রাপ্য তাদের, যে এইভাবে একটা তারা তাদের হেরিটেজকে বাঁচিয়ে রেখেছেন। এটা একটা বিরাট ব্যাপার। এখন বেলা প্রায় 1টা, আমাদের ফেরার সময় হলো। পথে কোথাও দুপুরের খাবার খেয়ে নেব। হ্যালো বলা স্টাইলও আলাদা। আমরা ঠিক করলাম আজাদ হিন্দ ধাবায় দুপুরের খাওয়াটা সেরে নেব। পৌঁছতে তো একটু সময় লাগবে। এই ফাঁকে পথ নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করি। কলকাতা বা হাওড়া থেকে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য একটা সাজেশন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আসার সময় প্রথমেই আসবে বা গুগলে দেখাবে ধনেখালি কানেক্টর দিয়ে রাস্তা। এই রাস্তায় আমার বাড়ি থেকে বিশ্বাসবাড়ি 59 কিলোমিটার। আমরা ওই রাস্তা দিয়েই ঢুকেছিলাম, তবে রাস্তা ভাঙাচোরা আর বড্ড কনজেস্টেড। এর থেকে গুড়াপের রাস্তা প্রায় 79 কিলোমিটার, যেটা ফেরার সময় ধরলাম, অনেক পরিষ্কার আর যানজটহীন। খেতে বসে গেছি, খাওয়া শুরু হয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, আমরা তো অনেক জায়গায় যাই খাবার খেতে। আজাদ হিন্দ ধাবা কিন্তু আগের কোয়ালিটি অফ ফুড অ্যান্ড অ্যাম্বিয়েন্স দুটোই কিন্তু এখনও ঠিকঠাক মেনটেন করছে। আজাদ হিন্দ ধাবায় আমরা লাঞ্চটা সেরে নিলাম। এখন এই যে আমাদের বেণুগোপাল ওখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন, অ্যাম্বাসাডারটার পিছনে। লাঞ্চটা সেরে আর মিনিট 15-20 বাদে আমরা বেরিয়ে পড়বো। গাড়িতে আস্তে আস্তে যা বলছিলাম, হঠাৎ আজাদ হিন্দ ধাবায় পৌঁছে গেলাম। খিদের ছটফটানিতে ভুলেও গেলাম। বাকিটা বলি। ট্রেনে চড়ে যদি আসেন, হাওড়া স্টেশন থেকে বর্ধমান কর্ড ধরে ধনেখালি হল্টে অথবা তারকেশ্বর লোকালে চেপে তারকেশ্বরে নামতে হবে। স্টেশনে নেমে 10 ঘোড়ার বাসে বলতে হবে বিশ্বাসবাড়ি, বা টোটো ভাড়া করতে হবে। আমাদের ছোট্ট ভ্রমণ এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসছি নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন, গুড বাই, স্টে ওয়েল।